আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি কান্নাচাপা চৈত্র। লিখনীতে রোম রিমন হোসেন ধূমকেতু পর্ব ১১। সন্ধ্যার লাল গগনে গুটি কত কালো মেঘের বিচরণ। শহরের বুকে রাত জাগা প্রহরীর মতো দাঁড়িয়ে আছে ল্যাম্পপোস্টগুলো। সোডিয়ামের আলোয় ভরিয়ে দিচ্ছে পথঘাট। পথচারীর পায়ের ব্যস্ততা দেখে ছুটে যাচ্ছে। গাড়ির হর্ন, রিকশার কিরিং কিরিং বেল শোনা যাচ্ছে প্রতিটা মিনিটে মিনিটে। এমন সময় শিউলি আর তৃষা কীর্তিকে নিয়ে বিপুলের বাড়িতে হাজির। বস্তি এলাকা হলেও এই বাড়িটা অন্য বাড়িগুলো থেকে একটু দূরে। বাড়ির সামনে চকচকে গাড়ি দেখে আশ্চর্য হয় কীর্তি। উত্তপ্ত ললাটে একগোছা ভাঁজ এনে কি যেন বিড়বিড় করলো। শিউলি তাকে একপাশ থেকে ধরে রেখেছে। তৃষা আগে আগে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। শুকনো কাশি দিয়ে জিজ্ঞেস করে, বাড়িতে কেউ আছেন? ভেতর থেকে মহিলা কণ্ঠস্বর ভেসে আসে। কে? কীর্তি আর শিউলি দরজার কাছে আসতে ভেতর থেকে বনলতা এগিয়ে আসেন। কীর্তিকে দেখা মাত্রই চোখ মুখ চিকচিক করে ওঠে। অদ্ভুত আনন্দ যেন তার চেহারায়। ভদ্রমহিলা সাদরে এগিয়ে আসেন, হাসি মুখে বলেন, কীর্তি তুমি এখন? খুব ভালো হয়েছে মা, তাড়াতাড়ি ভেতরে এসো। খুব ভালো সময় এসেছো। এরা কি তোমার বন্ধু? মেয়ে মৃদু স্বরে জবাব দেয়, জি আন্টি। কীর্তি, শিউলি আর তৃষা ভেতরে ঢুকলো। খাটের ওপর একটা সুন্দরী মেয়ে বসা, পরনে উজ্জ্বল দামি শাড়ি, গলায় মুক্তোর মালা, হাতে চুড়ি, রাঙানো ঠোঁট, খোপা করে চুল বাঁধা। ফর্সা চেহারায় মেয়েটি তাদের দিকে তাকিয়ে মুচকি হাসল। কীর্তি উষ্ণ ঠোঁটে হাসির চেষ্টা করলো। বিথে কীর্তিকে দেখে দৌড়ে কীর্তির কাছে গেল। মিষ্টি গলায় অভিযোগ করলো, আপু, আপু, তুমি তো শুক্রবারে আসতে চেয়েছিলে, তারপর আর আসনি কেন? আমি সারা দিন অপেক্ষা করেছি। মেয়ে বিথি রানীর গাল দুটো টেনে দিয়ে বলে, খুব ভুল করে ফেলেছি আমি, আর ভুল করব না, ঠিক আছে? বিথি সন্দিহান গলায় বলে, তোমার গলা এমন শোনাচ্ছে কেন? তুমি কি অসুস্থ? একবার আমার জ্বর হয়েছিল, তখন আমার গলাও এরকম হয়েছিল। কীর্তি মুচকি হেসে বলে, না না, আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছুই হয়নি। বনলতা এগিয়ে এলেন, কীর্তিকে বসতে বললেন, তারপর নিজে থেকেই বলতে লাগলেন, এই মেয়েটার নাম নবনী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, রূপগুণে সব দিক থেকেই লক্ষ্মী। বিপুলের সঙ্গে নবনীর বিয়ে ঠিক করেছি। শেষ কথাটা যেন বিষাক্ত ধারালো খঞ্জনের মতো কীর্তির হৃৎপিণ্ডে গেঁথে গেল। ভীষণ শব্দে কেঁপে উঠল পুরো দুনিয়া। মেয়েটা কি ঠিক শুনল, নাকি জ্বরের ঘোরে ভুল শুনেছে? কীর্তি চিন্তা করে, ভুলই হবে। জ্বর হলে তো মানুষ কত কিছু অবাস্তব চিত্র দেখে, অবাস্তব কথা শুনে। তবু যেন একটা আতঙ্কের ধাওয়া অনুভব করলো। কাঁপা কাঁপা গলায় তাই আবারও শোধালো, কি যেন বললেন আন্টি? শিউলি আর তীথা একে অপরের দিকে তাকায়। তাদের হাত পা ঠান্ডা হতে শুরু করেছে। চোখে ভাষা নেই। একেবারে বিজন স্তব্ধ মরুভূমির মতো খা খা করছে চাহনি। বনলতা স্বাভাবিক গলায় বলতে লাগলেন, অনেক দিনের ইচ্ছা ছিল নবনীর সঙ্গে বিপুলের বিয়েটা দেব। তাছাড়া নবনী বিপুলকে পছন্দ করে, কিন্তু বিপুল রাজি হচ্ছিল না। গতকাল রাতে সে রাজি হয়েছে। এই তো সামনে শুক্রবার কাবিন করা হবে। কীর্তি যেন মানতে পারল না। তার বুকের ভেতর কেউ হাত ঢুকিয়ে দিয়েছে। মেয়েটা স্পষ্ট বুঝতে পারছে, কেউ তার কলিজাটা দুমড়ে মুড়ছে, ছিঁড়ে বের করতে চাইছে। সে জোরে জোরে চোখের পাতা ফেলল। শিউলি তৃষার দিকে তাকালো একবার। বনলতা এখনও খেয়াল করেনি নবনী কীর্তির হাসপাস দেখে ভরকে যায়। কিন্তু কিছু জিজ্ঞেস করার আগে মেয়েটা উঠে দাঁড়ায়। কাউকে কিছু না বলেই আকস্মিক দৌড়ে বাইরে যায়। শিউলি তৃষা পেছন থেকে ডাকতে ডাকতে ছুটল। হতভম্ব হয়ে তাকিয়ে রইল নবনী। কীর্তি হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছতে মুছতে দৌড়াচ্ছে। চোখের পানি কিছুতেই থামছে না। এত কষ্ট কেন তার জীবনে? কেন কেউ তাকে ভালোবাসতে চায় না? কেন ভালোবাসার সবাই তাকে ছেড়ে যায়? মেয়েটা দৌড়াতে দৌড়াতে কেঁদে উঠল। চিৎকার করে কাঁদতে লাগলো সে। বুকের ভেতর হাহাকার শুরু হচ্ছে। ইচ্ছে করছে মরে যেতে। এই পৃথিবীটা এমন কেন? চোখের ঝাপসা তবু কীর্তি পা থামে না। সবাইকে একটা ফাঁকা জায়গায় ক্লান্ত মেয়েটা আছড়ে পড়ে মাটিতে। নুড়ি পাথরের সঙ্গে লেগে ছিঁড়ে যায়
হাতের চামড়া, ওনার প্রান্ত লুটোপুটি খায় ধুলোয়। তীব্র আর্তনাদে চেঁচিয়ে ওঠে কীর্তি। কার কাছে যাব আমি? কেন কেউ আমাকে ভালোবাসে না? ও আল্লাহ! বাঁচতে চাই না। আমাকে নিয়ে যাও, নিয়ে যাও আমাকে। দম আটকে আসে কীর্তির। ঝাপসা নয়, ধুলোয় সর্বাঙ্গ মাখামাখি। বুকের বাঁ পাশে যেন বিষাক্ত তীরের ফলা বিষ ছড়াচ্ছে। শান্তি নেই কোথাও, সবখানে শুধু আহাজারি শূন্যতা। মেয়েটার গলায় ছুরি চালানোর মতো ছটফট করছে, যন্ত্রণার আগুনে ঝলসে যাচ্ছে। শিউলি আর তৃষা দৌড়ে আসে, টেনে তোলে মেয়েটি। কীর্তি পাগলামি তখন চূড়ান্ত পর্যায়ে। ওদের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য বিক্ষিপ্ত জন্তুর মতো হিংস্র হয়ে উঠেছে। হাতের জোড়ে জোড়া ব্যঙ্গের রক্তাক্ত হলো হাত। বিপুলের নাম কাটার আঘাতে ছিন্ন ভিন্ন হলো হৃদয়। সন্ধ্যার ক্ষীণ আলোটুকু মুছে ধূসর রাত্রি নেমেছে। দূরে কোথাও যেন বিরহ সুরে গান গাইছে বসুধা কন্যা। রাতের আধারে আচ্ছন্ন নগরী। রাস্তায় কুকুরগুলো নিজের দেহ মুখ গুজে ঘুমিয়েছে। মাটি এখনও ভেজা, পুরোপুরি শুকায়নি। মেন রোড পেরিয়ে ওদিকটা একটা ফাঁকা জায়গা। বছরখানেক আগে মৃতপ্রায় একটি নদীর অবস্থা ছিল, কিন্তু এখন আর নেই। বালু ঢেকে ভরাট হয়ে গেছে। হয়তো আগামী 2-4 বছরের পর কংক্রিটের দালান উঠানো হবে। বিপুল বিস্তীর্ণ স্থানে বালির উপর বসা, সামনে মৃতপ্রায় নদীর খানিকটা দেখা যাচ্ছে। পিনপতন নিস্তব্ধতার আলিঙ্গনে আবদ্ধ ছেলেটা কান্না পাচ্ছে খুব। পাঁজরের ভেতর যেন ক্ষুধার্ত শকুনেরা ঢোক ঢোলক মারছে। তীব্র যন্ত্রণায় কাতরাতে ইচ্ছে করছে। বছরখানেক আগেও একবার বিপুলের খুব কান্না পেয়েছিল। তখন অবশ্য ছেলেটা নিজেকে সামলাতে পারেনি। গ্যারেজের মেঝেতে হাত পা ছড়িয়ে কেঁদেছে। যে ছেলেটা বাবার লাশ কাঁধে নেওয়ার পরে পাষাণের মতো শক্ত ছিল, সেই ছেলেটা নিয়তির কত সহজেই ভেঙে গুঁড়িয়ে দিতে পারে। স্থায়ী চাকরি নেই, মায়ের চিকিৎসার খরচ, রোম ভাড়া, চাচাদের বিশ্বাসঘাতকতা, বড় বোন হচ্ছে, আর চোখের সামনে প্রিয়তমা। নিকোটিনের আঁচে অবশেষে ছেলেটার হৃদয় ঝলসে গেল। নারকেলের শক্ত আবরণের মতো দৃঢ় হলো চোখের পাতা। নদীর ঢালু অঞ্চলের দিকে ঘন ঝোপঝাড়। একটু পর পর ঝোনাকি পোকারা উকি দিচ্ছে। ঝিঝি পোকার ডাক নেমেছে খানিকক্ষণ হলো। রাতের কয়টা বাজলো জানা নেই বিপুলের। ঠিক করেছে আজ বাড়ি ফিরবে না। নবনী মেয়েটা হয়তো তার জন্য অপেক্ষা করে করে ফিরে গেছে। মাঝে মধ্যে ছেলের মনে প্রশ্ন জাগে, পুরুষ হয়ে জন্ম নেওয়ার কারণেই কি জীবন এতটা কঠিন? মাথা নিচু করে বাঁচার লড়াই যেখানে পুরো জীবন পিষে যাচ্ছে, সেখানে বিপুলকে নত হতে হলো। নবনের বাবা ঢাকা শহরে বিশিষ্ট ব্যবসায়ী। মেয়ের আবদার পূরণ করতে হয়তো বিপুলকে চাকরি দিতে রাজি হয়েছেন, নতুবা এদেশে বিপুলের কপালে চাকরি নেই। পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের ফাঁকে ধরালো বিপুল। আগুন ধরিয়ে দুহাত ছড়িয়ে দিল। হাতের ব্যান্ডেজটা নিয়ে একটু আগেই টান দিয়ে ছিঁড়ে ফেলেছে। ক্ষতস্থান এখনও বেশ গাঢ়। পা দুটোর সামনের দিকে ছেড়ে মনের সুখে বেসামাল ধোয়া উড়াতে লাগলো বিপুল। যেন এতেই শান্তি, এতেই স্বস্তি। দূর থেকে নিশাচর বিলঙ্গের ডাক ভেসে আসছে। ঘন আধারের কালিয়া লিখে ছন্ন ছাড়া বিপুলের জীবনী। শিউলি আর তৃষা কীর্তিকে সামলাতে না পেরে নীরবে ফোন করে। নীরব, সূর্য আর আশাকে নিয়ে উপস্থিত হয় কীর্তির কাছে। মেয়েটা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে যেন। নীরব, সূর্য ধরে হল পর্যন্ত পৌঁছে দেয় তাকে। দারোয়ানের নজর ফাঁকি দিয়ে তৃষার আশা মেয়েকে রুমে নিয়ে আসে। জোর করে পোশাক চেঞ্জ করিয়ে দেয়, চুল আঁচড়ে দিতে দিতে বোঝাতে থাকে যে বিপুল নিশ্চয়ই তাকে ভালোবাসা স্বীকার করবে। সূর্যের কথা শুনে বিপুল সময় চেয়ে থাকে, কিন্তু কীর্তি বুঝতে নারাজ। ওদিকে কীর্তির বাড়ি থেকে তার ভাই ফোন দিয়েছিল। আশা কথা বলে এ যাত্রায় বাঁচিয়ে দিয়েছে, কিন্তু এরপর কি হবে? মেয়েটার আজ পরীক্ষা দেয়নি। কিছুদিনের মধ্যে খবরটা বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। গার্ডিয়ান কল করা হবে, তখন হয়তো কীর্তির বাবা ভাই আসবে। তার আগে যে করেই হোক সব কিছু ঠিক করতে হবে। ওনারা এসব জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে। রাতে কীর্তি খাওয়া দাওয়া করলো না। কাঁদতে কাঁদতে নিস্তেজ ভঙ্গিতে শুয়ে রইল। হাতের ক্ষতগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। রুমের লাইট অফ হয়। কালকে একটা পরীক্ষা রয়েছে। আশা, তৃষা বা শিউলি কেউই ভালো প্রিপারেশন নিতে পারেনি।
সবাই ঘুমানোর চেষ্টা করছে। দু চোখ মেলে তাকিয়ে আছে শুধু কীর্তি। নিকষ অন্ধকারেও তার চোখ দুটো ছলছল করছে। একটু পর পর ঠোঁট উল্টে আসছে কান্নায়। বুকের পাটা ভারী হচ্ছে অঘোষিত অভিমানের আর্তনাদে। নিঃশ্বাস যেন ভেতরে কোথাও আটকে গেছে। তীব্র হৃদব্যথায় কাতর সে। ডানা কাটা পাখির মতো ছটফট করছে বিছানায়। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ ছুড়ে যাচ্ছে। শেষ রাতের দিকে সহসা মেয়েটা উঠে বসে। পুরো রুম জুড়ে বিশ্রী আঁধার। নিজের হাত দেখতে পাচ্ছে না কীর্তি, আবার যেন সব কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছে। খাটের পাশে জানালা হালকা একটু খুলে দেয় সে। তাৎক্ষণিক অর্ধচন্দ্রের রূপালি আলো এসে ঠিকরে পড়ে কীর্তির মুখে। কীর্তি খুব বেশি ফর্সা নয়, উজ্জ্বল শ্যামলা গায়ের রং। টানা টানা চোখ দুটো যেন মেয়েটার সকল সৌন্দর্য ধারণ করেছে। ঠোঁটের বাম পাশে তিলটা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করতে পারে। গাঢ় কালো চোখের মণি, ঘন আখি পল্লব এবং কোমর পর্যন্ত চুল। চাঁদের রূপালি আলোয় মায়াবতী দেখাচ্ছে মেয়েটাকে। নিষ্প্লব চাহনি নিয়ে মেয়েটা কয়েক পলক তাকিয়ে রইল আকাশের দিকে। সহসা সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। খাটের উপর থেকে নেমে যান্ত্রিক মানবীর মতো খাটের নিচে গিয়ে যেন খুঁজতে লাগলো সে। নিস্তব্ধ ঘরে টুকটাক আওয়াজ হলে কারো ঘুম ভাঙল না। মেয়েটা খাটে নিজে লাগেজ থেকে ছোট্ট একটা শিশি বের করে। আবছা আধারি ঘরে জ্বলজ্বল করলো বিশেষ শিশিটা। কীর্তি দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে, মাথাটা জানালার দিকে হেলানো। আকস্মিক আবারও কানের ভেতর বেজে উঠল, বিপুলের সঙ্গে নবীনের বিয়ে ঠিক করেছি। মেয়েটা চোখের পাতা বুঝতে গাল বেয়ে অশ্রু গড়ালো। কেউ যেন হৃৎপিণ্ড খামছে ধরল তার। প্রাণহীন চোখে আহত গলায় উচ্চারণ করল সে, ফারহাদ বিপুল, আপনাকে আমি কতটা যত্নে লালন করেছি আপনি কখনোই বোঝারই চেষ্টা করেননি। জানেন, আমার না খুব কষ্ট হচ্ছে। আমারও কি কষ্ট হচ্ছে? আপনারও কি কষ্ট হচ্ছে? কেন সেদিন আমাদের দেখা হয়েছিল? আপনি আমার একান্ত সে একজন যার সঙ্গে জীবনটা পাড়ি দিতে চেয়েছিলাম। অথচ আজ আমি একা পাড়ি দিতে যাচ্ছি, অনেক দূরে চলে যাব, তবুও আর আপনার সামনে দাঁড়াবো না। কীর্তির মনে মনে সেই দিনগুলোর কথা। বিপুল রাস্তার পাশে দাঁড়িয়ে একমনে সিগারেট ফুঁকছে। কীর্তি সময় মতো ঠিক হাজির। মুখে হাসি নিয়ে প্রথমেই জিজ্ঞেস করেছে, কেমন আছেন? বিপুলের নির্লিপ্ত মেশানো চমৎকার জবাবে অভিভূত হয়েছে অষ্টাদশী কিশোরী। ছেলেটা যেন জ্বলন্ত নেশা, একটু ছোঁয়া লাগলেই আসক্তি চেপে ধরে। নিঃশব্দে গ্রাস করে নেয় মস্তিষ্কের প্রতিটা কোষ। একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে থেকেছে কীর্তি। অথচ ছেলেটার চাহনি কত স্বচ্ছ, আবার সেই স্বচ্ছ নয়নে ঘাপটি মেরেছিল শতাব্দীর শূন্যতা। ছেলেটাকে ঘিরে যেন বিস্ময়ের শেষ নেই। ক্ষণে ক্ষণে কীর্তির চাহনি বদলেছে, কখনো মুগ্ধতা, কখনো শূন্যতা, আবার কখনো ঢ্যাব ঢ্যাব করে তাকিয়ে থেকেছে। পৃথিবীর সবচেয়ে মেয়েরাই অভিজাত্য, সম্পত্তি দিয়ে বিচার করে না। কীর্তির মতো অভিযোগে বাছা অষ্টাদশীরা দায়িত্বশীল বিপুলদের কাছে হাত পাতে, একটু ভালোবাসার ভিক্ষা চায়। কিন্তু বিপুলেরা বুঝতে পারে না, ফিরিয়ে দেয় তাদের। তারপর মেয়েটা আনমনে হেসে উঠল। রাত্রির আধারে অদ্ভুত শোনালো সে হাসি। আচমকা বুক ফেরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কীর্তির। কাব্যা স্বরে আফসোস করল, প্রিয়তম হলেন না, তবে বাজে স্বভাবই সই। লাল শাড়িতে না হই, সাদা কাফনেই রই। মেয়েটার দুই চোখ ভেঙে অশ্রু নামল। এত কান্না, হাহাকার অসহ্য হয়ে উঠল। কীর্তি নিষ্পলক কয়েক সেকেন্ড শিশিটার দিকে তাকিয়ে থেকে ঢকঢক করে গিলে ফেলল সম্পূর্ণ বিষাক্ত তরল। চোখে ফুটে উঠল আক্ষেপ, ঠোঁটের কোণে চিকন তাচ্ছিলের হাসি। কানের কাছে মহাকালের টিকটিক আওয়াজ যেন হুংকার করছে। মেয়েটা ঘামতে লাগলো। ঘামের বিন্দু বিন্দু কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হচ্ছে। নিঃশ্বাসের গতিবেগ বৃদ্ধি পায়। টেনে টেনে নিঃশ্বাস নেওয়া ধমকে বুকের ওঠানামা বোঝা যাচ্ছে। খুব শীঘ্রই গলা শুকিয়ে এলো। গলা থেকে নাভি পর্যন্ত বিষের প্রভাব ছড়িয়ে উঠল কীর্তির। চোখ মুখে খিচে এলো মুহূর্তেই। মেয়েটা স্থির বসে থাকতে পারল না আর, লুটিয়ে পড়ল একপাশে। থরথর করে কাঁপতে লাগলো শরীর, যেন যন্ত্রণার খাঁচায় বন্দি থাকা পাখিটা বেরিয়ে যাচ্ছে।
হাত থেকে মেঝেতে বিষের শিশিটা গড়িয়ে পড়ার শব্দ হয়। মুখ থেকে অদ্ভুত আর্তনাদ বেরিয়ে আসে। অনেক কষ্টে মেয়েটা সর্বশেষ উচ্চারণ করে, ভালোবাসি, খু- খুব। এত এত যন্ত্রণার মুক্তি যেন আজ। চোখের কোণে এক বিন্দু অশ্রু জমা হয়েছে। নাকের ওপর দিয়ে গাল বেয়ে গড়িয়ে পড়ল সে অশ্রুকণা। কীর্তির নিশ্চিত দেহটা প্রচণ্ড জোরে একটা ঝাঁকুনি দিয়ে নিথর হলো। এটা পর্ব 12। প্রতিটা মানুষের সৃষ্টিকর্তা একই জন। মৃত্যুর পর সবাই নিশ্চিন্ত তার কাছেই ফিরে যাবে। তবুও এই ক্ষীণ সময়ের জন্য মানুষে মানুষে কত বিভেদ, কত বৈষম্য, দূরত্ব, কত নৃশংসতা, কত আক্রোশ। একদিনে ধনী লোভী মানুষের ব্যাংক ব্যালেন্স, কোটি কোটি টাকার স্তূপ জমা হয়ে আছে ইটে পাথরে সুরক্ষিত ঘরে। আরেকদিকে দৈন্যতার হাহাকার, ক্ষুধার জ্বালা, অস্থির হীনা দরিদ্র, খেতে খেতে না খেতে খেতে পেট ফুলে বেরিয়ে আসে কারো, খেতে খেতে পেট ফুলে বেরিয়ে আসে কারো, কারো কারো আবার না খেয়ে থাকতে থাকতে পেটের চামড়া ঢুকে গেছে পাঁজরের ভেতর। বড়ই অদ্ভুত এক পৃথিবী। টকটকে লাল চোখে বিপুলের আকাশের দিকে তাকিয়ে আছে। চারপাশে সিগারেটের অবশিষ্ট অংশগুলো পড়ে আছে। সহসা ছেলেটার ফোনটা বেজে উঠল। অপরিচিত নম্বর। রিসিভ করে কানে গোজে, কথা বলে না। 1 মিনিট পর শরীরে ধুলো ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ায় বিপুল। দূরের মসজিদ থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে। আকাশে নীলাভ বর্ণ ধারণ করেছে। বিপুল আর গোছে কয়েক ধাপ এগিয়ে বলতে লাগলো, শেষ বিকেলের মেয়ে, সর্বনাশ কেন ডাকো? আমার পানে চেয়ে আনমনে হেসে উঠল। তারপর বলল, প্রমাণ করে দিলে বৃষ্টিবালা। নদীর দুই তীর এক হয়, কিন্তু তুমি বুঝলে না। দুই তীরের এক করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে নদী। তারপর ছেলেটা আকাশের দিকে তাকায়, দুহাত ছড়িয়ে নিঃশ্বাস নেয়। ভোরের মৃদু আলোয় গন্তব্যের দিকে হাঁটা ধরল বেখেয়ালি উদ্দেশ্যহীন বিপুল। মেঝেতে কিছু পড়ে ভাঙার আওয়াজে ঘুম পাতলা হয় শিউলির। তখনও কিছু বুঝতে পারে না। বিরক্তিতে গো গো শব্দ করে আবারও চোখ বুজতে মস্তিষ্ক সতর্ক হয়। চট করে উঠে বসে সে। কীর্তির বেডের পাশে জানালা। জানালার একটা পাল্লা খোলা। অদ্ভুত ভঙ্গিতে শুয়ে আছে কীর্তি। মুহূর্তে শিউলির গলা শুকিয়ে যায়। ভয়ে আতঙ্কে নীল হয়ে আসে মুখ। হাতড়ে পাত্রে লাইটের সুইচটা অন করতে আটকে ওঠে শিউলি। খাটের উপর নিথর কীর্তি, চোখ দুটো বন্ধ, এক হাত নিচে ঝুলছে। মুখ দিয়ে গড়িয়ে এসেছে রক্ত ফেনার স্রোত। শিউলির মৃদু আর্তনাদে ঘুম ছুটে যায় আশার। তৃষা উঠে বসে। বান্ধবীর অবস্থা দেখে মেরুদণ্ড শক্ত হয়ে যায় সবার। শিরশির করে ওঠে শরীর। শিউলির কাছে গিয়ে নাকে হাত দেয়। এখনও শ্বাস পড়ছে। হাতের শিরা চেক করে। অনেকক্ষণ পর পর পালস পাওয়া যাচ্ছে। আশা নীরবে ফোন বের করে। নীরব সূর্যকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে আসে। গেটের দারোয়ান ঘুমাচ্ছিল। দারোয়ানকে টপকে দুজনেই ভেতরে আসে। দেখে কীর্তির অবস্থা আশঙ্কাজনক। এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। এরিয়ার পেছন দিকে একটা ছোট্ট দরজা আছে। নীরব সেই দরজার তালা ভেঙে কীর্তিকে বের করে ঝড়ের গড়িতে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অপারেশনের ঘণ্টা খানেক পর জ্ঞান ফিরে কীর্তিক। চারদিকে তখন আবছা আলো ফুটতে শুরু করেছে। আশা বিপুলকে ফোন করে খবরটা জানায়। তারপর হোস্টেলের উদ্দেশ্যে রওনা হয়। গিয়ে পেছনের দরজায় আবারও ভেতরে থেকে লাগিয়ে দেয়। তৃষা আর শিউলি থেকে যায়। সূর্য আশার সঙ্গে গেছে। নীরব বিপুল আসার জন্য অপেক্ষা করছে। প্রায় 40 মিনিট পর হাসপাতালের করিডোরে বিপুলের পা পড়ল। নির্ঘুম আখিদয়ে ক্লান্তির বিন্দুমাত্র ছাপ নেই। ঈষৎ রক্তিম বর্ণের চোখে, শুকনো মুখ, অগোছালো পোশাক আর এলোমেলো পা ফেলে এগিয়ে আসে বিপুল। কাছে আসতে শিউলি চড়া হয় তার ওপর। এই এই যে, কেন এসেছেন? দেখতে চান মেয়েটা মরল কি না? সমস্যা কি আপনার? জানেন, এই ঘটনাটা যদি কীর্তির বাবা জানতে পারে তাহলে কি হবে? কেন এসেছেন? যান গিয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করুন। উত্তেজনার রাগে মেয়েটা কেঁদে ফেলল। তৃষা তাকে শান্ত করে। নীরব কিছুটা দূরে দাঁড়িয়েছিল। সে একটু ইতস্ত বোধ করে এগিয়ে আসে। বিপুলকে উদ্দেশ্য করে বলে, কীর্তি কালকে পরীক্ষা দেয়নি, আজকেও দিতে পারবে না। হয়তো খুব বড় একটা ঝামেলা হবে। বিপুল আশ্বস্ত করার ভঙ্গিতে বলল, আমি দেখছি, তোমরা ফিরে যাও, ভোর হয়ে এসেছে।
নীরব তৃষা আর শিউলিকে নিয়ে ফিরে এলো। এদিকে এখনও কোনো ঝামেলা হয়নি। হাসপাতালে বেডের উপর শুয়ে আছে কীর্তি। বুক পর্যন্ত চাদর, হাতে স্যালাইনের পাইপ। নিদ্রাহীন আঁখির নিচে গাঢ় কালো দাগ। মেয়েটার টানা টানা চোখের সৌন্দর্য কোথায় যেন হারিয়ে গেছে। কাঁদতে কাঁদতে ক্লান্ত চোখ দুটো যখন বুঝে আসবে, তখনই কেবিনের দরজা খুলে গেল। মেয়েটা সেদিকে তাকাতেই কাঙ্ক্ষিত ব্যক্তির উপস্থিতি হৃদয়ে খুশির জোয়ার এনে দেয়। কিন্তু আজ অভিমানের পাল্লা ভারী। বুকের ব্যথাটা কোথা থেকে যেন ছুটে এসে জেঁকে ধরল। চোখের পাতা ভিজে আসে। মেয়েটা ঠোঁট উল্টে কেঁদে ফেলল। অভিমান ক্ষোভ মিশ্রিত গলায় বলল, আপনি এসেছেন? কেন এসেছেন? বিপুল সরল চোখে তাকায়। নির্জরিত কণ্ঠে বলে, ফেরার সকল পথ বন্ধ মেয়ে, আমাকে যে আসতেই হতো। কীর্তি অভিমান তবুও টলল না। মুখ ফিরিয়ে নিল মেয়েটা। বিপুল ঠায় দাঁড়িয়ে অদ্ভুত মোহ কণ্ঠে বলল, তোমার চোখে অশ্রুবর্ষণ আর অধিকারের আন্দোলন দেখলাম এতদিন। এবার কি তবে অভিমানের পালা? অভিমান, অভিমানী হৃদয় হরুনি, অভিমান ভাঙার কৌশল যেন ছেলেটার নখর দর্পণে। কথার বাণী অষ্টাদশের কোমল বক্ষ ঝাঁঝরা। কীর্তি গাঢ় ঘোরায়। কয়েক মুহূর্ত ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে সামনে দাঁড়ানো পুরুষটার দিকে। পরনো সেলসম্যানের স্টাফ ইউনিফর্ম, ময়লা শার্টের হাতা এলোমেলো জড়ানো, শুকনো মুখে দাড়ি গোঁফ গাঢ় হয়েছে। তার ফাঁকি থেকে যেন উকি দিচ্ছে জ্বলন্ত নিকোটিনের ঝলসানো ঠোঁটজোড়া। চোখের উদাসীন দৃষ্টি যেন শত শতাব্দীর শূন্যতা। এই তো বিপুল। বিপুল তার কাছে এসেছে। ভাবতেই অভিমানের পাহাড় ধসে নামে। আত্মহত্যা করে যদি বিপুলকে পাওয়া যায় তাহলে ক্ষতি কি? কীর্তি 10 বার সুইসাইড করতে রাজি। ছেলেটা ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলছো না কেন বৃষ্টিবালা? বৃষ্টিবালা নামে সমদই যেন কীর্তি সব রাগ পানি করে ফেলল। তবুও নির্বিঘ্নে অশ্রু গড়ালো চোখ বেয়া। মেয়েটা কাঁপা কাঁপা গলায় বলল, এসেছেন যখন থেকে যান না প্লিজ। বিশ্বাস করুন, আমি মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে আসতে পারি শুধু আপনার সঙ্গে সংসার করার লোভে। মেয়েটার কণ্ঠে হাহাকার। কিন্তু বিপুলের হৃদয় কি ছুঁতে পারল সে হাহাকার? নিষ্ঠুর বিপুল 1 মিনিট চিন্তা করল, জবাব দিল না। কীর্তি চাতক পাখির মতো চেয়ে আছে। আহত গলায় বলল, কি ভাবছেন? আমি আপনাকে কখনোই ছাড়ব না। দেখলেন না, আপনি আমার থেকে দূরে গিয়েছিলেন বলে আমি হাসপাতালের বেডে। আমাকে আপনাকে ছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হয়। খুব কষ্টে কথাগুলো বলল কীর্তি। বিপুল চিন্তা ভেঙে অচল অঞ্চল গলায় বলল অচঞ্চল গলায় বলল, ভাবছি তুমি তো সাহিত্য পছন্দ করো, তাই না? এই জীবনটা তোমার সঙ্গে কবিতা কবিতা খেলে কাটিয়ে দিলে মন্দ হয় না, কি বলো? বিপুল ভ্রু নাচিয়ে মুচকি হাসে। কীর্তি অবিশ্বাস্য চোখে বলে, আপনি সত্যি বলছেন? আপনি না, তুমি। আমি তোমার একজন তুমি হতে এসেছি বৃষ্টিবালা। নিবে না আমায়? মেয়েটা বাচ্চাদের মতো ডুকরে কেঁদে ওঠে। হাতের উল্টো পাশ দিয়ে চোখ মুছে। চোখের সামনে ভাসে স্মৃতিগুলো। গত রাতের যন্ত্রণা যেন অশ্রুর সঙ্গে বিসর্জন দিচ্ছে কীর্তি। বিপুল উষ্ণ গলায় বলে, বাচ্চাদের মতো কাঁদলে হবে? পরক্ষণেই সরু চোখে প্রশ্ন করলো, তুমি কি আবার আমার সঙ্গে বাচ্চাদের মতো সংসার সংসার খেলতে চাও নাকি? কীর্তি কান্নার মাঝে হেসে উঠল। 19 বয়সী মেয়ে হাসিখানা মুগ্ধ চোখে দেখল বিপুল। অথচ তার জন্যই এতক্ষণ মেয়েটার হৃদয় পড়ছিল। বিপুল আরও ঘণ্টাখানেক মেয়েটার কাছে থাকলো। 6টা বাজলো। কিছুক্ষণ আগে বিদায় নিল, বাড়ি ফিরল। পুরো শরীরে ধুলাবালি। গোসল করে সুপার মার্কেটে যেতে হবে। হাসপাতালের সকল ফর্মালিটিস নীরব আর সূর্য পূরণ করেছে। বিল তারাই পে করেছে। এখন পরীক্ষা না দেওয়ার ব্যাপারটা বিপুল সামলে দেওয়ার চেষ্টা করবে। প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু তার আগে নবনীর একটা ব্যবস্থা করা জরুরি। শুক্রবার আসতে মাত্র 3 দিন। বিপুল ঠিক করলো আজকের দিনটা যাক। রাতে বাড়ি ফিরে মায়ের সঙ্গে কথা বলবে। শহরে পাখির ডাক খুব একটা শোনা যায় না। তবুও আজ বিপুল পাখির কিচিরমিচির শুনতে পেল। হাসপাতালের বাইরে কিছুটা দূরে একটা পুরনো বটগাছ, তাতে হাজার হাজার পাখির বাস। ভোরের নরম আলো ও তার মিষ্টি ডাকে মুখরিত প্রকৃতির কোল। কীর্তি আজকে বিকেলের দিকে ছাড়া হবে। 2 দিন বসে থেকে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে সে।
বিপুল ধীর পায়ে হাঁটতে লাগলো। ফুরফুরে বাতাস উঠতে লাগলো তার অগোছালো চুল, উঠতে লাগলো শার্টের নিচের অংশ। হঠাৎ একটা অন্যরকম প্রশান্তি অনুভব করলো সে। ঠিক তখনই চেহারার শক্ত একটা ভাব স্পষ্ট। পৃথিবীর সবচেয়ে কঠিন নিয়মগুলো বিপুলের জানা। এই জন্য সবসময় সব কিছু থেকে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করে সে। কিন্তু আজ সে কীর্তিকে স্বীকার করেছে। এর ফলাফল তাহলে কি হবে? মেয়েটার দুই চোখ যে রঙিন ফিতায় বাঁধা, তার কাছে চারপাশে সব কিছু রংধনুর 7 রঙে রাঙানো, কিন্তু বিপুল তো অন্য কিছু দেখতে পাচ্ছে। এটা যে নতুন আরেক ধ্বংসের পূর্বাভাস।